11 ওভার 5 বলে মামলা ডিসমিস। মামলা ডিসমিস, আসামি খালাস। বাংলাদেশের দেওয়া ১২৭ রানের টার্গেট ইন্ডিয়া টপকে গেছে 11 ওভার 5 বলে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন, সবার প্রতি রিকোয়েস্ট, যদি আপনি সাদাকে সাদা, কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করেন, তাহলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। কথা বলবো বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টি-20 ম্যাচ নিয়ে, যা ইতিমধ্যেই শেষ হয়েছে, মাত্র শেষ হয়েছে। বাংলাদেশ এই পারফরমেন্স, টোটাল বোলিং ডিপার্টমেন্ট বলেন, ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন, প্রতিটা পারফরমেন্স আমি যা ভেবেছিলাম এবং আমার পূর্বে আজকে টি-20 সিরিজ নিয়ে যে কটা ভিডিও আমি বানিয়েছিলাম, যারা আমার নিয়মিত দর্শক তারা হয়তো আমার কথা এবং আজকের ঘটে যাওয়া রেজাল্টে মিলিয়ে নিতে পারবেন। বাংলাদেশ আর ইন্ডিয়ার ক্রিকেটের ভিতরে পার্থক্য হচ্ছে রাত এবং দিন। রাত এবং দিন। আমি যদি আমার টিমকে মানে সামর্থ্যর বলি যে আমাদের ছোট সামর্থ্য বা সামর্থ্য কম, এতে কিন্তু আমি ছোট হই না। এতে আমি ছোট হই না। এবং আমি তখনও ছোট হই না যখন একটা টিমের আমি প্রশংসা করি। ইন্ডিয়ার আমি প্রশংসা করেছি। ওদের ক্রিকেট গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জাতীয় যে দল আছে সেটা পর্যন্ত আমি প্রশংসা করি। এতে করে আমি ছোট হই না। যারা মনে করেন আমার দেশ বলে প্রশংসা করতে হবে, ভূয়সী প্রশংসা, আমি সেই পথে হাঁটি না। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করি এবং বলি, এবং আপনারা তাই পছন্দ করেন, যার কারণে আমাকে দেখছেন। বাংলাদেশ যে পারফরমেন্স করেছে আমাকে আশাহত করেনি। এক ফোঁটা আশাহত করি না, আশাহত করেনি আমাকে। প্রথমত আমি বলিনি খেলায় হার জিত থাকবে, হার জিত আছে, একদল জিতবে একদল হারবে। এই নিয়ে কোনো দেশের দর্শকের ভিতরে বা কোনো দেশের সমর্থকের ভিতরে চ্যালেঞ্জ গ্রহণ করা, দুধ দিয়ে গোসল করা, চুল কামিয়ে ফেলা বা এগুলো নিয়ে তর্ক বিতর্কতে যাওয়া, এটা হচ্ছে বোকামির পরিচয়। বাংলাদেশ তাদের সামর্থ্য অনুযায়ী ভালো খেলেছে। বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে যদি আমি বলি, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টে পারভেজ হোসেন ইমন এবং লিটন কুমার দাস নেমেছিল। লিটন কুমার দাস একটা শট খেলেছিল, ক্লাসিক্যাল শট। আমার কাছে মনে হচ্ছিল যে সে ফর্মে আছে, টাচে আছে, সে আরো কিছু রান করবে না। অনেক বাইরের একটা বলে সে এই ধরনের শট, এটা আসলে তার সাথে যায় না। সে যে লেভেলের ক্রিকেটার বাংলাদেশের ভিতরে, তার সাথে এই খেলাটা যায় না। তারপরে আসেন পারভেজ হোসেন ইমন। ইমন বেশ কয়েক বছর আগে একবার জাতীয় দলের সুযোগ পেয়েছিল, ২টা ম্যাচ খেলেছিল। একটাতে মনে হয় ১০-১২ রান করেছিল, আরেকটাতে লাড্ডু মেরেছিল। দ্বিতীয়বার কেন তাকে নামালো, হয়তো টাচে ছিল, নির্বাচক মণ্ডলী চিন্তা করেছে দেখি, নামিয়ে দেখি কি হয়। তানজিদ হাসান তামিমকে স্টপ করে তাকে নামালো। আমার কথা হচ্ছে তানজিদ তামিমকে যদি আপনি স্টপই করেন, আপনি এতগুলো ম্যাচ কন্টিনিউ তাকে দিয়ে কেন খেলিয়েছেন ওয়ার্ল্ড কাপে? ওয়ার্ল্ড কাপে খেলার পরে আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তাকে এই খেলাবেন না, পারভেজ হোসেন ইমানকেই খেলাবেন, তাহলে আপনি স্কোয়াডে কেন নিয়েছেন? এনিওয়ে আমার মাথায় আসে না। কি চিন্তা করে স্কোয়াড ঘোষণা করে, কি চিন্তা করে একাদশ ঘোষণা করে। তারপরে আসেন ব্যাটিং অর্ডারে শান্ত মোটামুটি রান করেছে 27 রান। তারপরে খেলাটা নষ্ট হয়ে গেছে আসলে। মাহমুদুল্লাহ রিয়াদ একটা পজিটিভ ইনটেন্ট শো করতে গিয়ে চিন্তা করলো যে উইকেট যেহেতু পড়ে গেছে, সেখান থেকে যদি কাউন্টার অ্যাটাক করা যায় তাহলে হয়তো ফিরে আসবে বাংলাদেশ। না, উল্টা আউট হয়ে গেল। এবং পরবর্তীতে তাহিদ হৃদয় দেখলাম যে টাচে ছিল, কিন্তু একটা প্লেয়ারের যদি কিছু সংখ্যক শট তার স্টকে থাকে, মনে করেন যে আমি লেগ সাইডে ভালো খেলি, শুধুমাত্র লেগ সাইডেই ভালো খেলি,
তাহলে আমার জন্য প্রবলেম। বলাররা যখন আমাকে অফ স্টাম্পের বাইরে বল দিবে, বলের পেস থাকবে ১৪০ এর উপরে, সেই বলটাকে আমি ঘুরিয়ে লেগ স্টাম্পে খেলা আমার পক্ষে সম্ভব হবে না। এবং ইন্ডিয়ার বলাররা তাই করেছে, যার যেই জায়গায় দুর্বল সেই জায়গায় একেবারে দেখে শুনে বলগুলো করেছে, আউটগুলা হয়েছে। যাই হোক, হৃদয় আশাহত করেছে। তারপরে আসেন আপনার মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ লাস্টে নেমে দেখলাম যে মোটামুটি ভালো রান করেছে। 35 রান করেছে বাংলাদেশের পক্ষে, সবচাইতে বেশি রান। রিশাদ একটা ৬ মারলো, দেখলাম যে একটু ঠিক আছে। আসলে টপ অর্ডারই তো যেখানে ব্যর্থ, ওদের কাছ থেকে তো আপনার বড় রান আশা করতে পারেন না। মিডল অর্ডার এবং টপ অর্ডার যেখানে টোটালি ব্যর্থ, সেইখানে আপনি লোয়ার অর্ডারের থেকে আপনি রান আশা করতে পারেন না। তাও তাসকিন ১০-১২ রান করছে, রিশাদ ৮ রান করছে। এগুলাতে তাসকিন আহমেদ থেকে তো আপনি রান আশা করতে পারেন না, তাই না? যেহেতু যা ডুবানোর ডুবাইছে আপনার টপ অর্ডার, মিডল অর্ডার। আর ডুবাইছে বললেও আমি এর কথাটা আসলে ঠিক না। ওদের বোলিং লাইন ইন্ডিয়ার, বাংলাদেশ ব্যাটাররা খারাপ খেলেছে, তার চেয়ে কৃতিত্ব দিতে হবে ইন্ডিয়ার বোলারদের। ভাই মায়াঙ্ক ইয়াদব, আপনি দেখেন ওর আইপিএলে ওর কত সুন্দর পারফরমেন্স, যার করে ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছে। তারপর আর্শদীপ সিং, ভাই বোলিং লাইন লেন্থ এরা বোঝে কোন জায়গায় আপনাকে খেলাবে, কোন জায়গায় আপনাকে দিলে আপনি পরাস্ত হবেন, ওরা জানে। ওরা জেনে শুনে সেই জায়গায় আপনাকে খেলিয়েছে, আপনি ভুল করেছেন। এতে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স নিয়ে আমি তেমন কিছু বলব না। কারণ আমাদের সামর্থ্য আমি বিশ্বাস করি এতটুকুই। যারা মনে করেন যে বাংলাদেশ ১৮০-২০০ রান করবে বা একবার করেছিল, আপনি এটাকে সামর্থ্য বলতে পারেন না। যেই দল কন্টিনিউয়াসলি একটা স্কোর করে সেইটা তার সামর্থ্য। আর যখন আপনি কালে ভদ্রে আপনি একবার ৫০টা ম্যাচ খেলে একটা ম্যাচে আপনি ১৮০ ছুঁতে পারেন বা ২০০ ছুঁতে পারেন ২০০ ম্যাচ খেলার পরে, তখন সেটা আপনার সামর্থ্য না। এটা আপনার হয়ে গেছে ধরে নিতে হবে। যেহেতু আমরা সবসময় এই স্কোরটাই করি, তার মানে এটি আমাদের সামর্থ্য। এই যে ১৫০ রানের নিচে ১৪০, ১৩০ থেকে ১৪০, এটাই আমাদের সামর্থ্য। আমি এটা মেনে নিয়েছি। আপনারাও মেনে নেন, তাহলে কষ্ট কম পাবেন। আর ইন্ডিয়ার বোলারদের কথা যদি আমি বললাম লাইন লেন্থ সুন্দর ছিল, ভালো ছিল। আর অনেকেই ভেবেই নিয়েছিল যে জাসপ্রীত বুমরা নাই, তারপরে সিরাজ নাই, তারপরে সামি নাই, অশ্বিন নাই, জাদেজা নাই। হয়তো ম্যাচটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ভাই আপনি ক্রিকেট খেলা বোঝেন না, কিংবা সমসাময়িক ইন্ডিয়ার দল সম্পর্কে আপনার ধ্যান ধারণা নেই, মানে ধ্যান ধারণা নাই এক কথায়। যদি ধ্যান ধারণা থাকতো তাহলে এই ধরনের মন্তব্য বা এই ধরনের মতবাদ আপনার ভিতরে আসতো না। ইন্ডিয়ার যে টিমটা খেলতেছে এরা আইপিএলে ভালো পারফরমেন্স করে দলে সুযোগ পেয়েছে। আর আইপিএলে কারা খেলে? ওয়ার্ল্ডের সবচাইতে বাছাই করা প্লেয়ারগুলো আইপিএলে খেলে। তো আইপিএলে সেইখানে যেই দল পারফর্ম করে, যেই বলার পারফর্ম করে, সেই দলের বাংলাদেশের তো এর কাছে ঠুনকা ভাই, পাড়া মহল্লার দল। আজকে যেভাবে ইন্ডিয়া জিতলো, বাংলাদেশকে যেভাবে হিট করলো, আমার কাছে মনে হয়েছে কোনো ন্যাশনাল টিম কোনো পাড়া মহল্লার সাথে ঈদে বেড়াইতে গেছিল, ঈদে বেড়াইতে যাইয়া খেলা হয় না এই যে অমুক পাড়া এই ধরনের খেলা হয়েছে। ন্যাশনাল টিম অমুক পাড়ার সাথে খেলছে, বাংলাদেশকে পাড়া মহল্লার টিমের মতো ওরা ট্রিট করছে। আর যদি বলি ইন্ডিয়ার ব্যাটিং লাইন নিয়ে, এক কথায় আমি মানে যা আশা করেছিলাম তাই হয়েছে। আমি জানতাম, আমি তাও একটু বাড়াই বলছিলাম যে ১৫ ওভার হয়তো লাগতে পারে, কিন্তু ১৫ ওভারও লাগে নাই। ১১ ওভার ৫ বলে মামলা ডিসমিস, আসামি খালাস, বাসায় এসে চা খাচ্ছে আসামি। সুতরাং ওরা ভালো ব্যাটিং লাইন আপ। ওদের সামনে দাঁড়াতে হলে বাংলাদেশের দরকার হচ্ছে ২০০ রান। ২০০ রান যদি বাংলাদেশ দাঁড় করাতে পারে ইন্ডিয়ার সামনে, তাহলে ইন্ডিয়ার ১৮-১৯ ওভার কিংবা খেলা কন্টেস্ট হতে পারে। আদারওয়াইজ ইন্ডিয়ার সামনে এই ১৮০ রান করলেও কাজ হবে না। আর এই উইকেট ১৮০ রানের উইকেট ছিল মিনিমাম। আপনার ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দেখেছেন। এক কথায় আউটস্ট্যান্ডিং ইন্ডিয়া। ইন্ডিয়া এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা দল। তাদের সামনে বাংলাদেশ পাড়া মহল্লার দল। আমরা সেভাবেই খেলেছি, আর ইন্ডিয়া সেভাবেই জিতে নিয়েছে ম্যাচ। হয়তো অনেকের খারাপ লাগতে পারে, তবে সাদাকে সাদা কালোকে কালো বলবো, সাদাকে কালো, কালোকে সাদা বলতে পারবো না। আইসক্রিম